বন্ধুরা, রাজস্থানের এক পুরনো জমিদার পরিবারের সন্তান রাঘবেন্দ্র সিং দিল্লিতে থাকত। এক সময় তাদের বংশ খুব শক্তিশালী ছিল। গ্রামগঞ্জে তাদের কথাই শেষ কথা বলে মানা হতো। কিন্তু সময়ের সাথে সাথে সব বদলে গেল। রাঘবেন্দ্র সিং পড়াশোনা করে প্রফেসর হল এবং দিল্লির এক বড় কলেজে পড়াতে লাগল। তার স্ত্রী মাধবীও প্রফেসর ছিল। দুজনেই শিক্ষিত, মার্জিত এবং আদর্শবাদী মানুষ ছিল। তাদের কাছে সম্মান ছিল সবার ওপরে, এবং সম্মানের রক্ষার্থে তারা কাউকেই সহজে বিশ্বাস করত না। দিল্লির এক নিরাপদ এবং দামি এলাকায় তাদের বড় একটা বাড়ি ছিল। টাকার কোনো অভাব ছিল না, কিন্তু বাড়ির ভেতরে সব কিছু চলত খুব কঠোর নিয়মে। রাঘবেন্দ্র সিং বিশ্বাস করত যে বাড়িতে শুধু সেই সব লোকই থাকা উচিত যাদের সে পুরোপুরি চেনে। এই কারণেই সে বেশিরভাগ চাকর নিজের গ্রাম বা আশেপাশের এলাকা থেকেই রাখত। তার মনে হতো যে নিজের মানুষ কখনো ধোঁকা দেবে না। তাদের দুই মেয়ে ছিল। বড় মেয়ের নাম সিয়া। সে খুব শান্ত স্বভাবের ছিল, কথা কম বলতো এবং প্রতিটা কাজ খুব চিন্তা ভাবনা করে করত। ছোট মেয়ের নাম ছিল নন্দিনী, যাকে বাড়িতে সবাই নন্দু বলে ডাকত। নন্দিনী ছিল ঠিক তার উল্টো। সে বেশি কথা বলতো, খুব দ্রুত খুশি হতো, আবার ততটাই তাড়াতাড়ি রেগেও যেত। দুই বোনই খুব ভালো স্কুলে পড়াশোনা করত, কিন্তু তাদের ছোটবেলা থেকেই শেখানো হয়েছিল যে বাড়ির চাকরদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। এই সময়েই গ্রাম থেকে এক মহিলা রাঘবেন্দ্র সিংয়ের কাছে এলো। সে অনেক বছর ধরে তাদের আদি বাড়িতে কাজ করত। সে জানালো যে তার একটা ছেলে আছে যে এখন কাজ করার যোগ্য হয়েছে, এবং তাকে যদি দিল্লিতে নিয়ে আসা যায় তবে বাড়ির অবস্থার কিছুটা উন্নতি হতে পারে। ছেলেটির নাম ছিল অজয়। বয়স ১৫-১৬ বছরের আশেপাশে। রাঘবেন্দ্র সিং ছেলেটিকে দেখল, দু-চারটে প্রশ্ন করল এবং বেশি কিছু না ভেবেই তাকে নিজের সাথে দিল্লিতে নিয়ে এলো। অজয় প্রথমবার এত বড় শহর দেখছিল। বড় বাড়ি, চকচকে গাড়ি, সবকিছুই তার কাছে নতুন ছিল। তাকে চাকরদের থাকার জায়গায় জায়গা দেওয়া হলো এবং কাজ বুঝিয়ে দেওয়া হলো। অজয় খুব পরিশ্রমী ছিল। যে কাজই পেত তা চুপচাপ করে ফেলত, কখনো অভিযোগ করত না। ধীরে ধীরে বাড়ির সবাই তাকে চিনতে শুরু করল। সে গাড়ি পরিষ্কার করত, কুকুরদের হাঁটাত এবং বাড়ির ছোটখাটো সব কাজ সামলে নিত। রাঘবেন্দ্র সিং এবং মাধবীর তার কাজ খুব পছন্দ হতে লাগল। তাদের মনে হলো ছেলেটি সৎ। অজয় সবসময় খেয়াল রাখত যে সে একজন চাকর। সে না বেশি কথা বলতো, না কিছু জিজ্ঞাসা করত। সিয়া দরকারি কথা ছাড়া তার সাথে কিছু বলতো না। কিন্তু নন্দিনীর তার সাথে কথা বলতে খুব ভালো লাগত। কখনো রসিকতা, কখনো খোঁটা, কখনো হাসি। অজয় প্রতিবারই কথাগুলো হালকাভাবে নিয়ে এড়িয়ে যেত। সময় কাটতে লাগল। ২ বছর কেটে গেল। অজয় এখন সেই বাড়ির এক পরিচিত মুখ হয়ে উঠেছিল। রাঘবেন্দ্র সিংয়ের তার ওপর বিশ্বাস জন্মেছিল। তার মনে হতো ছেলেটি নিজের সীমার মধ্যে থাকে। অজয়ও এটাই ভাবত যে তাকে নিজের জায়গা ভুলে গেলে চলবে না। তার মাথায় সবসময় গ্রামের সেই সব কথা ঘুরত যেখানে সামান্য ভুলের সাজা হতো ভয়াবহ। নন্দিনী এখন বড় হচ্ছিল। তার স্বভাব বদলাতে শুরু করল। সে অজয়কে আগের চেয়ে বেশি দেখতে লাগল, আগের চেয়ে বেশি কথা বলতে লাগল। অজয়ের এগুলো খুব অদ্ভুত লাগত, কিন্তু সে বুঝতে পারত না কি করবে। সে শুধু এটুকু জানত যে যদি কোনো ভুল হয় তবে সবার আগে সেই ফাঁসবে। তার কোনো ধারণাই ছিল না যে বাড়িটিকে সে এতকাল নিরাপদ ভেবে আসছিল, সেই বাড়ির ভেতরেই এমন এক সমস্যা জন্ম নিচ্ছে যা আগামী দিনে সব কিছু ওলটপালট করে দেবে, এবং যার শুরুটা হতে চলেছিল খুব সাধারণ একটা ঘটনা দিয়ে। একদিন সন্ধ্যায় নন্দিনী অজয়কে ছাদে ডাকল। সময়টা এমন ছিল যে বাড়িতে আর কেউ ছিল না। নিচের ঘরগুলোতে নিস্তব্ধতা ছিল, আর উপরে হালকা বাতাস বইছিল। অজয়ের বিষয়টা ভেতর থেকে ঠিক মনে হল না। তার উপরে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু সে সরাসরি মানাও করতে পারল না। সে জানত যে না বললে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কিছুটা দ্বিধা নিয়ে সে সিঁড়ি বেয়ে ছাদে পৌঁছল। নন্দিনী আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিল। সে রেলিংয়ের কাছে দাঁড়িয়ে নিচের রাস্তার দিকে তাকিয়েছিল। সে পেছন ফিরেও দেখল না। কিছুক্ষণ চুপ থাকার পর সে না ঘুরে খুব শান্ত গলায় বলল, তুমি আমাকে এত ভয় পাও কেন? অজয় কোনো উত্তর দিল না। তার চোখ নিজে থেকেই ঝুঁকে গেল। সে কি বলবে বুঝে উঠতে পারছিল না। তার ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ বেরোল না। সে সেখানেই দাঁড়িয়ে থাকল। নন্দিনী তখন ঘুরে তার দিকে তাকাল। সে ধীরে ধীরে অজয়ের কাছে এলো এবং আগের চেয়ে কিছুটা নরম স্বরে বলল, আমি খারাপ নই। তার কথাগুলোর মধ্যে অভিযোগও ছিল, আবার আশাও ছিল। অজয়ের বুক ধরফর করতে লাগল। সে এক পা পিছিয়ে গিয়ে বলল, ম্যাডাম, প্লিজ এমন করবেন না। তার গলা কাঁপছিল।
সে পরিষ্কার বুঝতে পারছিল যে পরিস্থিতি তার হাতের বাইরে চলে যাচ্ছে। নন্দিনীর এই উত্তরটা একদম ভালো লাগল না। তার মুখে বিরক্তি ফুটে উঠল এবং গলার স্বর চড়ে গেল। সে বলল, আমি তোমাকে পছন্দ করি, এতে ভুল কি আছে? তার চোখে এখন আর সারল্য ছিল না, সেখানে ছিল এক গোয়েমে। অজয়ের মুখ থেকে শুধু একটি কথাই বেরোল, সবকিছুই ভুল। এটা বলতে বলতে সে নিজেও বিশ্বাস করতে পারছিল না যে সে এত স্পষ্টভাবে না বলতে পেরেছে। সেই সন্ধ্যার পর সবকিছু বদলে গেল। এখন নন্দিনী আর ইশারায় কথা বলত না। না ছিল রসিকতা, না হাসি। সে যা চাইত সরাসরি বলত। অজয় প্রতিবারই পরিষ্কার মানা করে দিত। প্রতিবার তার ভয় আরও গভীর হতো। সে জানত যে এই বাড়ি, এই নাম আর এই ক্ষমতা যদি তার বিরুদ্ধে দাঁড়ায়, তবে তার বাঁচার কোনো পথ থাকবে না। একদিন নন্দিনী শেষ কথাটি বলে দিল। তার গলা এবার একেবারে ঠান্ডা ছিল। সে বলল, যদি তুমি আমার কথা না শোনো, তবে আমি এমন কিছু বলে দেব যাতে তোমার জীবন এখানেই শেষ হয়ে যাবে। তার শব্দগুলো ভারী ছিল, তাতে কোনো রাগ ছিল না, ছিল দৃঢ় বিশ্বাস। এটা কোনো হুমকি ছিল না, এটা ছিল এক পরিষ্কার সতর্কতা। অজয় প্রথমবার পুরোপুরি বুঝতে পারল যে এখন আর বিষয়টা শুধু ওরকম নেই, এখন এটা ভয়ের খেলায় পরিণত হয়েছে। সে সারা রাত জেগে থাকল, কখনো জানলার কাছে বসত, কখনো বিছানায়। পালিয়ে যাওয়া সহজ মনে হচ্ছিল, কিন্তু সে জানত পালিয়ে গিয়ে সে সারা জীবন ভয়ে কাটাত। নতি স্বীকার করাও সহজ ছিল, কিন্তু সে নিজেকে কখনো ক্ষমা করতে পারত না। সকাল হতে হতে তার ভেতরে একটা সিদ্ধান্ত পরিষ্কার হয়ে গেল। সে কারো সাহায্য নেবে না, সে অজুহাতের পেছনে লুকাবে না, সে সত্যিটা সামনে আনবে। সেই দিনই সে সরাসরি মাধবীর ঘরের দিকে এগোল। তার বুক দুরুদুরু করছিল, হাত কাঁপছিল, প্রতিটা পা ভারী মনে হচ্ছিল। তার মাথায় শুধু একটা কথা ঘুরছিল, যদি আজ না বলি তবে আর কখনো বলার সুযোগ পাব না। অজয় দরজায় টোকা দিল। ভেতর থেকে মাধবীর গলা ভেসে এলো, এসো। ঘরে ঢুকেই অজয়ের পা ভারী হয়ে গেল। তার চোখ নিচু ছিল, গলা শুকিয়ে গিয়েছিল। সে কিছু বলার চেষ্টা করল, কিন্তু কথা বেরোল না। মাধবী তার অবস্থা দেখে ফেলল। তিনি চেয়ারের দিকে ইশারা করে শান্ত গলায় বললেন, বসো এবং যা বলার পরিষ্কার করে বলো। অজয় বসল না। সে হঠাৎ মাধবীর সামনে নুইয়ে পড়ে তার পা জড়িয়ে ধরল। তার চোখ থেকে জল পড়তে লাগল। সে বলল, ম্যাডাম, আমার কোনো দোষ নেই, কিন্তু আমি সত্যিটা লুকাতেও পারছি না। মাধবী অবাক হয়ে গেলেন। তিনি তার হাত সরিয়ে বললেন, ভয় পেও না, আগে ওঠো, তারপর বলো। অজয় কাঁপতে কাঁপতে সব কিছু বলে দিল, কিছু না লুকিয়ে, কাউকে দোষ না দিয়ে। সে শুধু এটুকু বলল যে সে সবসময় মানা করে এসেছে, ভয় পেয়েছে এবং এখন আর সহ্য করতে পারছে না। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। মাধবী কিছুক্ষণ কিছুই বললেন না। তার চোখ বন্ধ ছিল, যেন তিনি প্রতিটা শব্দ অন্তরের গভীরে অনুভব করার চেষ্টা করছিলেন। কিছুক্ষণ পর তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক করেছ, তুমি যে এই কথা আমাকে জানিয়েছ। অজয় বিশ্বাস করতে পারল না। সে ভয়ে ভয়ে উপরের দিকে তাকাল। মাধবী আরও বললেন, তুমি যদি চুপ থাকতে তবে ভুল হতো। এখন যা হয়েছে তা আমি সামলে নেব। সেই দিন নন্দিনীকে বাইরে থেকে শান্ত দেখাচ্ছিল ঠিকই, কিন্তু ঘরের ভেতরে অনেক কিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। মাধবী তার সাথে খুব কড়া ভাষায় কথা বললেন। কোনো চিৎকার বা নাটক হলো না, শুধু পরিষ্কার সতর্কতা দেওয়া হলো। অজয়কে বলা হলো সে যেন নিজের কাজ জ্বালিয়ে যায় এবং এই ব্যাপারে কাউকে কিছু না বলে। কিছুদিন সবকিছু স্বাভাবিক মনে হলো, কিন্তু অজয়ের মনে শান্তি ছিল না। সে প্রতিটা মুহূর্তে সতর্ক থাকতে শুরু করল। তার মনে হতে লাগল যে এখন আর সেখানে থাকা ঠিক নয়। কয়েক সপ্তাহ পর সে নিজেই রাঘবেন্দ্র সিং এবং মাধবীর সাথে কথা বলল। সে জানালো যে সে অন্য কোথাও কাজ করতে চায় এবং নিজের পরিবারের দায়িত্ব নিতে চায়। রাঘবেন্দ্র সিং বেশি প্রশ্ন করলেন না। তিনি শুধু বললেন, যদি এটাই তোমার সিদ্ধান্ত হয় তবে যাও এবং নিজের খেয়াল রেখো। অজয় বাড়ি ছেড়ে দিল। সময় এগিয়ে চলল। বড় মেয়ে সিয়া পড়াশোনার জন্য বিদেশে চলে গেল। নন্দিনীও কিছু সময় পর বাইরে চলে গেল। বাড়িটা আবার শান্ত হয়ে গেল। কিন্তু এই শান্তি বেশি দিন থাকল না। এক সকালে হঠাৎ খবর এলো রাঘবেন্দ্র সিং হৃদরোগে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে পৌঁছনোর আগেই তার মৃত্যু হল। মাধবী ভেতর থেকে ভেঙে পড়লেন। বাড়িতে অনেক মানুষের আনাগোনা ছিল, কিন্তু তার ভেতরে ছিল এক গভীর শূন্যতা। অজয় যখন এই খবর পেল, সে ছুটে সেই বাড়িতে এলো। শেষকৃত্য হল, সব নিয়ম পালন করা হলো এবং একে একে সবাই চলে গেল। কয়েক মাস পর সিয়া আবার বিদেশে ফিরে গেল। নন্দিনী মায়ের কাছে থাকতে লাগল। সময় পেরোনোর সাথে সাথে নন্দিনী বদলাতে লাগল,
কিন্তু এই বদলটা ভালো ছিল না। টাকা ছিল, স্বাধীনতা ছিল এবং বাধা দেওয়ার মতো কেউ ছিল না। ধীরে ধীরে তার জীবন রসাতলে যেতে লাগল। মাধবী অনেক চেষ্টা করলেন, কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে গেল। একদিন অনেক সাহস সঞ্চয় করে মাধবী সেই নামটি নিলেন যা তিনি একসময় খুব বিশ্বাসের সাথে নিয়েছিলেন। তিনি অজয়কে ডেকে পাঠালেন। অজয় জানত সে যে বাড়িতে ফিরে যাচ্ছে সেখানে পুরনো স্মৃতিরা এখনও ওত পেতে আছে। তবুও কোনো প্রশ্ন না করে সে সেই দরজার দিকে রওনা হল। অজয় যখন বেশ কয়েক মাস পর সেই বাড়িতে ফিরল, সবকিছু আগের মতো ছিল না। সেই একই দেওয়াল, ঘরের সেই একই গড়ন, একই আসবাবপত্র, কিন্তু বাড়ির ভেতরের হাওয়া বদলে গিয়েছিল। এখন সেখানে অনুশাসন ছিল না, বরং ছিল ক্লান্তি, ভয় আর এক অদ্ভুত অস্থিরতা। মাধবী তাকে দেখে কিছুক্ষণ কথা বলতে পারলেন না। তার চোখে জল থাকলেও গলার স্বরে ছিল দৃঢ়তা। তিনি শুধু বললেন, তুমি এসেছ, এটাই অনেক। অজয় চারিদিকে তাকাল। বাড়িতে নিস্তব্ধতা ছিল, কোনো হাসি নেই, কোনো আওয়াজ নেই। সে নিচু স্বরে জিজ্ঞাসা করল, ম্যাডাম, নন্দিনী? মাধবী কথা শেষ করতে দিলেন না। তিনি শুধু বললেন, সে ভালো নেই। একটু পরে তিনি অজয়কে সেই ঘরের দিকে নিয়ে গেলেন যেটা সবসময় বন্ধ রাখা হতো। দরজা খুলতেই অজয়ের পা থমকে গেল। নন্দিনী বিছানায় পড়েছিল, এলোমেলো চুল, লাল চোখ, দুর্বল শরীর আর মুখে এক অদ্ভুত অচেনা ভাব, যেন সে সেই মেয়েই, আবার সে নয়। দরজা খুলতেই সে হঠাৎ উঠে বসল এবং চিৎকার করে বলতে লাগল, আমি বাইরে যেতে চাই, আমার সব কিছু চাই, এক্ষুনি চাই। মাধবী তাকে ধরার চেষ্টা করলেন, কিন্তু নন্দিনী ঝটকা দিয়ে হাত সরিয়ে দিল। সে কাঁদছিল, কাঁপছিল এবং নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না তার। অজয় এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেল। সে কখনো ভাবেনি যে পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছাবে। দরজা বন্ধ হল। বাইরে এসে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ালেন। তিনি দীর্ঘশ্বাস নিলেন এবং তারপর ধীরে ধীরে সবকিছু বললেন। রাঘবেন্দ্র সিংয়ের মৃত্যুর পর নন্দিনী কিভাবে একা হয়ে গিয়েছিল, কিভাবে খারাপ বন্ধুদের পাল্লাই পড়েছিল। প্রথমে পার্টি, তারপর নেশা, এবং একসময় সেই নেশাই কার প্রয়োজন হয়ে দাঁড়াল। তিনি চিকিৎসার চেষ্টা করেছেন, ডাক্তার বদলেছেন, জায়গা বদলেছেন, কিন্তু প্রতিবারই পরিস্থিতি আরও খারাপ হয়েছে। মাধবী বললেন, আমি ক্লান্ত হয়ে গেছি অজয়। আমার কাছে টাকা আছে, কিন্তু শক্তি ফুরিয়ে গেছে। আমি প্রতিদিন এই ভয়ে বাঁচি যে মেয়েটা না জানি আমার চোখের সামনেই শেষ হয়ে যায়। অজয় কিছুক্ষণ চুপ থেকে বলল, চিকিৎসা এখনও হতে পারে। মাধবী তিতকুটে হাসি হাসলেন, বললেন, চিকিৎসা এদেশে নেই, বাইরে আছে, আর সেখানে যাওয়া সহজ নয়। সেই দিনই সিদ্ধান্ত হয়ে গেল। বিদেশে এক বিশেষ পুনর্বাসন কেন্দ্র ছিল যেখানে এই ধরনের সমস্যার গভীর চিকিৎসা করা হতো। জায়গা ঠিক হল, কাগজপত্র তৈরি হল এবং কয়েকদিনের মধ্যেই মাধবী, সিয়া, নন্দিনী আর অজয় 4 জন মিলে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হল। সেখানকার পরিবেশ একদম আলাদা ছিল, পাহাড়, ঠান্ডা হাওয়া আর শান্তি। নন্দিনীকে সরাসরি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হল। প্রথম দিন সে খুব চিৎকার করল, খুব কাঁদল এবং সবাইকে দোষ দিতে থাকল। অজয় প্রতিদিন তাকে দেখতে যেত। সে কিছু বলত না, শুধু সেখানে বসে থাকত। কখনো জল এগিয়ে দিত, কখনো জানলা খুলে দিত। নন্দিনী ধীরে ধীরে শান্ত হতে লাগল। সপ্তাহ পেরোতে লাগল। চিকিৎসা কঠিন ছিল, কখনো নন্দিনীকে ঠিক মনে হতো, আবার কখনো সে ভেঙে পড়ত। কিন্তু একটা বিষয় পরিষ্কার ছিল, সে অজয়ের উপস্থিতিতে কিছুটা স্থির থাকত। ডাক্তাররাও এটা লক্ষ্য করলেন। তারা বললেন যে নন্দিনীর জন্য তার পরিচিত কোনো বিশ্বস্ত মুখ পাশে থাকা খুব জরুরি। 4 মাস কেটে গেল। নন্দিনীর শরীরের উন্নতি হতে লাগল, চোখে চেতনা ফিরল। সে এখন আর চিৎকার করত না, কথা বলত। একদিন সে অজয়কে জিজ্ঞাসা করল, তুমি এখনও এখানে কেন আছো? অজয় উত্তর দিল, কারণ তোমাকে একা ছেড়ে দেওয়া যায় না। এই উত্তরটা নন্দিনীর কাছে নতুন ছিল। প্রথমবার সে মাথা নিচু করে নিল। সেদিন সে কাঁদল, কিন্তু খুব নিঃশব্দে। কিছু সময় পর ডাক্তাররা জানালেন যে তাকে এবার কেন্দ্র থেকে বাইরে রাখা যেতে পারে, তবে কড়া নজরদারি দরকার। মাধবী আর সিয়া ভারতে ফিরে এলো। নন্দিনীকে কিছু সময়ের জন্য অজয়ের সাথে পাশের একটা হোটেলে রাখা হলো। দায়িত্ব পুরোপুরি অজয়ের ওপর ছিল। এখন পরিস্থিতি বদলে গিয়েছিল। নন্দিনী আগের মতো একগুয়ে ছিল না। সে অজয়ের সাথে কথা বলত, পুরনো দিনের কথা বলত এবং অনেকবার ক্ষমাও চাইত। অজয় প্রতিটা কথা মন দিয়ে শুনত, কিন্তু নিজের সীমা অতিক্রম করত না।
সে জানত একটা ভুল পদক্ষেপ সব কিছু থচনচ করে দিতে পারে। দিন কাটতে লাগল। নন্দিনীর ব্যবহার স্বাভাবিক হয়ে এলো। সে হাসতে শুরু করল, বাইরে ঘুরতে যেত এবং সবচেয়ে বড় কথা, নেশা থেকে দূরে থাকতে শুরু করল। একদিন লেকের ধারে বসে সে হঠাৎ বলল, তুমি আগে কেন আমাকে ফিরিয়ে দিয়েছিলে? অজয় কোনো ভনিতা ছাড়াই উত্তর দিল, কারণ তখন সেটা ভালোবাসা ছিল না, ওটা ছিল জেদ। নন্দিনী চুপ হয়ে গেল। একটু পরে বলল, আর এখন? অজয় কিছু বলল না। সেই রাতে অজয় ঘুমাতে পারল না। সে বুঝতে পারছিল নন্দিনী এখন আর সেই আগের মানুষটি নেই এবং সে নিজেও বদলে গেছে। এখন পরিস্থিতি ভয় বা বাধ্যবাধকতার উপর দাঁড়িয়ে নেই। এখন সামনে একটাই প্রশ্ন, এই সম্পর্ক কি সঠিক? কিছুদিন পর মাধবী আর সিয়া ফিরে এলো। তারা নন্দিনীকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। নন্দিনী মায়ের গলা জড়িয়ে ধরে কেঁদে ফেলল। বাড়ি ফেরার প্রস্তুতি হল। ভারতে ফিরে আসার কয়েক সপ্তাহ পর পর্যন্ত সবকিছু শান্ত ছিল। তারপর একদিন মাধবী অজয়কে নিজের কাছে ডাকলেন। তিনি সরাসরি বললেন, যা কিছু হয়েছে তাতে তুমি প্রতিবার ঠিক কাজটাই করেছ। এখন যদি তুমি এই মেয়েটার হাত ধরতে চাও তবে আমার কোনো আপত্তি নেই। অজয় স্তম্ভিত হয়ে গেল। সে কিছু বলার চেষ্টা করল, কিন্তু শব্দ খুঁজে পেল না। মাধবী আরও বললেন, এই সিদ্ধান্ত ভয় থেকে নয়, বরং বিচার বুদ্ধি থেকে হওয়া উচিত। অজয় সেই রাতে অনেক ভাবল। তার সামনে নিজের মর্যাদা, অতীত আর ভবিষ্যৎ সবই ফুটে উঠছিল। কিন্তু সে এটাও দেখতে পাচ্ছিল যে নন্দিনী এখন আশ্রয়ের নয়, বরং সম্পর্কের সন্ধানে আছে। পরের দিন সকালে সে সিদ্ধান্ত নিয়ে নিল। সে মাধবীর সামনে গিয়ে দাঁড়াল এবং প্রথমবার না ঝুঁকে বুক ফুলিয়ে বলল, যদি এই সম্পর্ক সমমর্যাদার হয় তবে আমি প্রস্তুত। মাধবীর চোখে জল এসে গেল। তিনি মাথা নেড়ে সম্মতি দিলেন, আর সেই মুহূর্তেই এই গল্পের এক নতুন মোড় নিল। অজয়ের সিদ্ধান্ত শুনে মাধবী কিছুক্ষণ চুপ থাকলেন। তার মুখে কোনো বিস্ময় ছিল না, বরং ছিল এক গভীর ক্লান্তির পর পাওয়া পরম প্রশান্তি। তিনি অজয়ের দিকে তাকালেন, যেন প্রথমবার কোনো মানুষকে সমমর্যাদার দৃষ্টিতে দেখছেন। তারপর শুধু এটুকু বললেন, সিদ্ধান্ত যখন ভেবেচিন্তে নিয়েছ তখন আর পিছিয়ে যেও না। অজয় মাথা নাড়ল। তার ভেতরে ভয় ছিল ঠিকই, কিন্তু তার চেয়ে বড় ছিল এক শান্ত বিশ্বাস, যা প্রথমবার কোনো বাধ্যবাধকতা ছাড়াই জন্ম নিয়েছিল। নন্দিনীকে যখন এই কথা জানানো হলো, সে কয়েক মুহূর্ত কথা বলতে পারল না। তার চোখে জল ছিল, কিন্তু এই জল কোনো দুর্বলতার ছিল না। সে নিচু স্বরে জিজ্ঞাসা করল, তুমি কি সত্যিই চাও, নাকি শুধু আমার অবস্থা দেখে? অজয় উত্তর দিল, যদি শুধু অবস্থার কথা হতো তবে আমি এতটা পথ আসতাম না। নন্দিনী আর কোনো প্রশ্ন করল না। সে শুধু মাথা নিচু করে নিল। সেই নুইয়ে পড়া মাথার ভেতরেই লুকিয়েছিল তার অতীতের অনুশোচনা আর আগামীর আশা। বিয়ের সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। মাধবী পরিষ্কার বলে দিয়েছিলেন যে এই সম্পর্ক তাড়াহুড়ো করে হবে না। নন্দিনীর চিকিৎসা পুরোপুরি সম্পন্ন হওয়া জরুরি ছিল এবং অজয়কেও তার নিজের পরিবারের সাথে কথা বলতে হতো। অজয় গ্রামে গেল। প্রথমবার সে সেখানে কোনো ভয় ছাড়াই গেল। সে নিজের মাকে সব কিছু জানাল, কিছু না লুকিয়ে। তার মা অনেকক্ষণ ধরে সব শুনলেন। তারপর শুধু বললেন, মেয়েটি যদি খারাপ সময় দেখে থাকে তবে তাকে সাহারা দেওয়া ভুল নয়। গ্রামে কোনো হট্টগোল হল না, কোনো নাটক হল না। হয়তো সময় সেখানেও মানুষদের কিছুটা বদলে দিয়েছিল। দিল্লিতে সিয়াও চলে এসেছিল। সে নন্দিনীকে দেখল, বদলে যাওয়া, শান্ত এবং আগের চেয়ে অনেক বেশি দায়িত্বশীল। সিয়া অজয়ের সাথে আলাদাভাবে কথা বলল। সে জিজ্ঞাসা করল, তোমার কি কখনো মনে হবে যে তোমার ওপর কোনো করুণা করা হয়েছে? অজয় সরাসরি উত্তর দিল, যদি এমন মনে হয় তবে এই সম্পর্ক সেই দিনই শেষ হয়ে যাবে। সিয়া হাসল। সে বুঝতে পারল যে এই সিদ্ধান্ত কোনো দুর্বল মানুষের নয়। বিয়ে খুব সাধারণভাবেই সম্পন্ন হল। কোনো জাঁকজমক ছিল না, কোনো কোলাহল ছিল না। কিছু হাতে গোনা মানুষ আর খুব অল্প শব্দ। বিয়ের দিন নন্দিনী খুব হালকা রঙের পোশাক পরেছিল। তার মুখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল, কিন্তু সেটা পুরনো নন্দিনীর সেই চটুল উজ্জ্বলতা নয়। এ ছিল শান্তির আভা। অজয় যখন তার হাত ধরল, দুজনেই জানত যে এই সম্পর্কের পথ কোনো গল্পের মতো অতটা সহজ হবে না, কিন্তু সেটা হবে সত্যিকারের। বিয়ের পর জীবন ধীরে ধীরে ছন্দে ফিরতে লাগল। নন্দিনী নিজের চিকিৎসার অভিজ্ঞতা লুকিয়ে রাখেনি। সে নিজেকে ব্যস্ত রাখল,
পড়াশুনো শেষ করল এবং তারপর একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার সাথে যুক্ত হল, যেখানে সে মাদকাসক্তি দূর করার ওষুধ এবং চিকিৎসা নিয়ে কাজ করতে লাগল। এটা ছিল তার নিজের সিদ্ধান্ত। সে বলতো, আমি যদি অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারি, তবে হয়তো অন্য কারোর জন্য একটা পথ তৈরি হতে পারে। অজয় কখনো তাকে বাধা দেয়নি। সেও নিজের কাজের প্রসার ঘটাল। জমির কাগজপত্রের তদারকি করা, বিনিয়োগ শেখা। ধীরে ধীরে সে সেই সব দায়িত্ব বুঝে নিল যা আগে তার কাছে শুধু ভয় বলে মনে হতো। মাধবী আড়ালে থেকে সব দেখতেন। তিনি এখন আর প্রতিদিনের দুশ্চিন্তায় দিন কাটাতেন না। তিনি জানতেন যে বাড়িতে এখন এমন কেউ আছে যে শুধু নামের নয়, সত্যিই সবকিছু সামলানোর ক্ষমতা রাখে। সময় বয়ে গেল, 5 বছর কেটে গেল। নন্দিনী আর অজয়ের 2টি সন্তান হল। বাড়িতে হাসি ফিরে এলো। সেই হাসি কোনো মেকি হাসি ছিল না। মাধবী নাতি-নাতনিদের সাথেই বেশিরভাগ সময় কাটাতে শুরু করলেন। তিনি কলেজ থেকে অবসর নিয়েছিলেন। এখন তার দিন কাটত বই পড়ে, বাচ্চাদের সাথে খেলে, আর মাঝে মাঝে পুরনো স্মৃতির পাতায় ডুব দিয়ে। মাঝে মাঝে নন্দিনী একা বসে নিজের ফেলে আসা দিনগুলোর কথা ভাবত। তার মনে পড়ত কিভাবে একটি জেদ তার জীবনকে এক গভীর গর্তের কিনারে এনে দাঁড় করিয়েছিল। অজয়ও অনেক সময় ভাবত যে সেদিন যদি সে সত্যি কথা না বলত, তবে আজ সে কোথায় থাকত। দুজনেই জানত যে তাদের এই গল্প কোনো জাদু বলে তৈরি হয়নি, বরং সঠিক সময় নেওয়া সঠিক সিদ্ধান্তের ফলে গড়ে উঠেছে। এক সন্ধ্যায় যখন সবাই একসাথে বসেছিল, মাধবী হঠাৎ বললেন, জীবন আমাদের অনেক কিছু শিখিয়েছে। নন্দিনী জিজ্ঞাসা করল, কি মা? মাধবী উত্তর দিলেন, টাকা, নাম আর আভিজাত্য মানুষকে বাঁচাতে পারে না, যদি তার পাশে একজন সঠিক মানুষ না থাকে। অজয় বাচ্চাদের দিকে তাকাল। তার মনে হল এটাই তার জীবনের সবচেয়ে বড় রোজগার। কোনো ভয় নেই, কোনো মিথ্যে নেই, কোনো চাপা দেওয়া সত্য নেই। বন্ধুরা, সময়ে খুব বলবান। সেই একই সময়ে কাউকে ভেঙে চুরমার করে দেয়, আবার কাউকে নতুন করে গড়ে তোলে। প্রশ্ন শুধু একটাই, মানুষ সেই সময়ে দাঁড়িয়ে কি বেছে নিচ্ছে, ভয় নাকি সত্য? কারণ সত্য প্রায়শই কঠিন হয়, কিন্তু সেটাই শেষ পর্যন্ত মানুষকে বাঁচিয়ে রাখে। এখন আপনাদের কাছে প্রশ্ন, যদি আপনি অজয়ের জায়গায় থাকতেন, তবে কি সত্যি বলার সাহস করতে পারতেন? আর যদি আপনি নন্দিনীর জায়গায় থাকতেন, তবে কি নিজের ভুল মেনে নিয়ে নতুনভাবে শুরু করতে পারতেন? কমেন্টে মন থেকে আপনাদের মতামত অবশ্যই জানান। আর যদি এই গল্প আপনাদের কোথাও ছুঁয়ে গিয়ে থাকে, কোথাও ভাবতে বাধ্য করে থাকে, তবে এটাকে এখানেই ছেড়ে দেবেন না। নিজের গল্প ভাগ করে নিন, ভিডিওটি লাইক করুন এবং এই ধরনের জীবনধর্মী গল্পের জন্য যুক্ত থাকুন শুনো সাচ্চি কাহানি ভিকে চ্যানেলের সাথে।